ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের দ্বিতীয় অধ্যায় আলোচনা চলছে। দ্বিতীয় অধ্যায়ে কি রয়েছে? আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। সেই আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ পড়তে গিয়ে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে ওঠার জন্য যে সমস্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই বিষয়ে আলোচনা করেছি এবং সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। 6টি বিভাগ, সেই 6টি বিভাগের একটি বিভাগ আমাদের এখনো আলোচনা হয়নি, সেই বিভাগটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বিভাগটির নাম কি? কর্মদপ্তর ও সচিবালয়। এর সঙ্গে একটি বিষয় আলোচনা করব, সেটা কি? সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য এবং ব্যর্থতা। এই দুটো বিষয় নিয়ে আজকের আলোচনা। তাহলে কি কি বিষয়? সচিবালয় ও মহাসচিব, তার সঙ্গে আছে সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ব্যর্থতা। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের যে চতুর্থ পাঠ, সেই চতুর্থ পাঠের আমরা আলোচনা করব। তাহলে কি আছে এখানে? সচিবালয় ও মহাসচিব। সচিবালয় বলতে কর্মদপ্তর যাকে বলে, সেই বিষয়টি আলোচনা করব। তার সঙ্গে মহাসচিব আলোচনা হবে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা বিভাগ হচ্ছে কি? কর্মদপ্তর বা সচিবালয়। এই সচিবালয়টি সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যনির্বাহী সংস্থা। মানে সম্মিলিত জাতিপুঞ্জের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোকে দেখাশোনা করে কে? সচিবালয় বা মহাসচিব। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যে শহর রয়েছে সেইখানে সচিবালয়ের প্রধান দপ্তর অবস্থিত। এছাড়াও মানে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে সচিবালয়ের দপ্তর রয়েছে। কোথায় কোথায় রয়েছে? ওয়াশিংটন, লন্ডন, প্যারিস, জেনেভা, ওয়ারস, নতুন দিল্লি, প্রয়াগ, তেহরান, জাকার্তা, সাংহাই, ব্যাংকক, কায়রো, এই সমস্ত অঞ্চলে সচিবালয়ের কার্যালয়গুলো রয়েছে। এই সচিবালয় গড়ে উঠেছে প্রায় 10,000-এরও বেশি কর্মী নিয়ে। একটা অফিস চালাতে গেলে কর্মীর প্রয়োজন আছে, সেই কর্মীর সংখ্যাটা কত এখানে? 10,000-এরও বেশি এই সচিবালয়কে পরিচালনা করার জন্য কর্মচারী রয়েছে। নেক্সট পয়েন্ট, সচিবালয়ের গঠন। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ রয়েছে, সেই সনদের 97 নম্বর ধারাতে বলা হয়েছে একজন মহাসচিব থাকবেন এবং তার সঙ্গে যতজন প্রয়োজন সেই ততজন কর্মী নিয়ে একটা সচিবালয় গঠন করা হবে। তবে সচিবালয়ের যে প্রধান মহাসচিব নিয়োগ করা হবে, সেই মহাসচিব নিয়োগ করার আগে নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন। তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা মহাসচিবকে নিযুক্ত করে থাকেন। এই বিষয়টা আমরা পরে মহাসচিবের সময় আলোচনা করছি। এছাড়া মহাসচিবের অধীনে প্রায় 8টি বিভাগ আছে এবং কয়েকটি দপ্তর আছে। বর্তমানে মহাসচিবের অধীনে 11 জন উপমহাসচিব রয়েছেন। এছাড়াও 5 জন সহকারী মহাসচিব রয়েছেন। তাহলে একটা সচিবালয় শুধুমাত্র কিন্তু মহাসচিব দিয়ে চলে না, তার বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোকে পরিচালনা করতে হবে। সেই দপ্তরগুলোকে পরিচালনা করার জন্য মহাসচিবের আন্ডারে অনেক উপসচিব এবং সহকারী সচিব আছেন। এরপরে চলে আসি আমরা সচিবালয়ের কার্যাবলী, মানে সচিবালয়ের কি কি কাজ আছে। সচিবালয়ের অন্যতম প্রধান কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজগুলো কি কি? জাতিপুঞ্জের যে বিভিন্ন সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোর মধ্যে কার্যবিবরণী, প্রস্তাব, সিদ্ধান্ত, দলিল ইত্যাদিগুলোর ব্যাখ্যা করা এবং যে সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা করছে সেটা যদি কোনো রাষ্ট্র বুঝতে না পারে সেই জন্য সেই বিষয়গুলোকে অনুবাদ করে দেয় এই সচিবালয়। 2 নম্বর, বিভিন্ন বিষয়ের তথ্য এবং পরিসংখ্যান সংগ্রহ করে এই সচিবালয় এবং সেই যে তথ্য এবং পরিসংখ্যান সংগ্রহ করছে সেই বিষয়গুলোকে নিয়ে তার প্রয়োজন মতো যে সমস্ত দপ্তরে পাঠানোর দরকার সেই দপ্তরে পাঠিয়ে দেয়। মনে করো কোন দেশে দারিদ্র্যের সংখ্যা বেশি, কোন এলাকাতে অশিক্ষিতের সংখ্যা বেশি, কোন এলাকাতে দুর্যোগ বারে বারে হয়, এই সমস্ত পরিসংখ্যানগুলো সচিবালয় সংগ্রহ করে এবং সেইগুলো সংগ্রহ করার পর যেখানে যে বিষয়গুলো দরকার সেই সমস্ত বিষয়গুলো তার নিজস্ব দপ্তরে সচিবালয় প্রেরণ করে দেয় বা পাঠিয়ে দেয়। 3 নম্বরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের
উন্নয়ন করতে হবে। সেই উন্নয়ন করার জন্য একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করার জন্য তার কত পরিমাণ টাকার প্রয়োজন তার বরাদ্দ করা এবং অনুন্নত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে কারিগরি এবং প্রযুক্তিগত দিক থেকে সহায়তা প্রদান এবং উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে তার উন্নয়ন প্রকল্পের খুঁটিনাটি যে সমস্ত বিষয়গুলো দরকার হবে সেগুলো যদি উন্নয়নশীল দেশ চায় তাকে কিন্তু সচিবালয় সেগুলো সাহায্য করে থাকে বা সেই সমস্ত বিষয়ে কি কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো করে থাকে সচিবালয়। 4 নম্বরে আছে সম্মিলিত জাতিপুঞ্জের আন্ডারে যে সমস্ত কমিটিগুলো রয়েছে সেই সমস্ত কমিটিগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং কমিটিগুলোকে নিরাপত্তা প্রদান করে থাকে এই সচিবালয়। 5 নম্বরে জাতিপুঞ্জের প্রশাসক নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ, তাদেরকে কিভাবে বদলি করা হবে, তাদেরকে কিভাবে পদোন্নতি করা হবে, মানে একটি পদে আছে সে পদ থেকে তাকে আরো উন্নত পদে দেওয়া হবে, এই সমস্ত বিষয়গুলো সচিবালয়ের মাধ্যমেই সম্পন্ন করা হয়ে থাকে। এইগুলো গেল সচিবালয়ের গুরুত্বপূর্ণ কাজ। দেখো সচিবালয় রয়েছে বা কর্ম দপ্তর রয়েছে, সেই সচিবালয় বা কর্ম দপ্তর সম্মিলিত জাতিপুঞ্জের প্রশাসনিক মেরুদণ্ড। এই সচিবালয় না থাকলে সম্মিলিত জাতিপুঞ্জের কাজকর্ম কোনোদিনই সম্ভব নয়। তাহলে রাষ্ট্রসংঘের যে প্রতিদিনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো পরিচালনা করে কে? সচিবালয়। এবং যে বিভিন্ন রকম সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবে রূপদান করে এই সচিবালয়। মানে সচিবালয়ের উপর গুরুত্বপূর্ণ বিষয় ন্যস্ত রয়েছে যেগুলো সচিবালয়ের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। পরে চলে আসি আমরা মহাসচিব। তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভার উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মহাসচিব নির্বাচিত হবেন। দেখো প্রথমে মহাসচিবকে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য রাষ্ট্রগণ রয়েছেন 5 জন তারা সুপারিশ করবেন কে মহাসচিব হবেন। যিনি মহাসচিব হবেন তার নামটা যখন নিরাপত্তা পরিষদ কর্তৃক সুপারিশ হয়ে আসবে তারপরেই সাধারণ সভায় উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাধারণ সভা মহাসচিবকে নির্বাচিত করবেন। যেহেতু নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি রাষ্ট্রের সুপারিশ প্রথমেই চলে আসছে সেই জন্য পরবর্তীকালে মহাসচিব নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভেটো প্রয়োগ করে থাকেন না। তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশের পরে যখন সাধারণ সভার কাছে বিষয়টি আসে, মানে মহাসচিবের নির্বাচনের বিষয়টি আসে, তখন সেটা একটা অনুষ্ঠান মাত্র। মানে কে মহাসচিব হবেন না হবেন সেটা কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যারা রাষ্ট্র রয়েছেন তারাই প্রথমে নির্ধারণ করবেন। তারপরে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কিন্তু অনুষ্ঠান, আর কিছু না। পরে রয়েছে মহাসচিবের কার্যকাল। মহাসচিবের কার্যকাল সম্পর্কে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কিছুই বলা হয়নি। তবে 1946 সালে সাধারণ সভা একটা সিদ্ধান্ত গ্রহণ করে মহাসচিবের কার্যকালের মেয়াদ কত হবে? 5 বছর। তবে তোমাদেরকে একটা লিস্ট দেওয়া হবে পরবর্তীকালে আছে, সেখানে দেখবে কোনো কোনো মহাসচিব 5 বছরের জন্য আছেন, আবার কোনো কোনো মহাসচিব 10 বছরের জন্য রয়েছেন। তবে তাদের কার্যকালের মেয়াদ 5 বছর। তবে তাদের কার্যকালের মেয়াদ 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু পুনর্নির্বাচিত হতে পারেন। এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো বাধা চলবে না। তাহলে মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। সেই 5 বছর অতিক্রান্ত হওয়ার পর যদি কোনো মহাসচিব চায় আরো 5 বছর থাকতে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ সভা তার কার্যকালের মেয়াদটা বৃদ্ধি করে। এইখানে একটা প্রথা রয়েছে মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে। সেই প্রথাটা কি? মহাসচিব যিনি হবেন তিনি কিন্তু কোনোভাবেই নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি রাষ্ট্রের মধ্য থেকে হবেন না। মানে সহজ করে বলতে গেলে নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি রাষ্ট্র বাদ দিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মহাসচিব নির্বাচিত হয়ে আসতে পারেন। এটা মহাসচিব নির্বাচনের একটি প্রথা। পরে রয়েছে মহাসচিবের ক্ষমতা এবং কার্যাবলী বা কাজ। সম্মিলিত জাতিপুঞ্জের যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ের প্রধান হিসাবে কাজ করেন মহাসচিব। তিনি কেবল প্রশাসনিক কর্মকর্তাই নন, তিনি বিশ্ব বিবেকের প্রতিনিধি। মানে তিনি বিশ্বের প্রতিনিধিত্ব করে থাকেন, আন্তর্জাতিক যে সংগঠন বা প্রতিষ্ঠান তার প্রতিনিধিত্ব করে থাকেন। তিনি আন্তর্জাতিক রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তি।
সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ রয়েছে সেই সনদের 97 নম্বর ধারা থেকে 101 নম্বর ধারার মধ্যে মহাসচিবের ক্ষমতা এবং কার্যাবলীগুলোকে সহজ এবং নির্দিষ্টভাবে বর্ণনা করে দেওয়া আছে। তাহলে সনদের 97 থেকে 101 নম্বর ধারার মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে? তোমাদের ধারাগুলো জানার প্রয়োজন নেই, তবে যেখানে যেখানে ধারাগুলো দেওয়া আছে সেই ধারাগুলো একটু দেখে রাখবে, মনে রাখবে। তবে জটিল ধারা কিছু মনে রাখার দরকার নেই। প্রথমে আছে প্রশাসনিক কাজ। তাহলে আমরা যেটা জানছিলাম, মহাসচিব সম্মিলিত জাতিপুঞ্জের প্রশাসনিক প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তিনি সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আর্থসামাজিক পরিষদ এবং উচি পরিষদের যে অধিবেশনগুলো হয় সেই অধিবেশনে তিনি উপস্থিত থাকেন এবং সেই অধিবেশনগুলোর সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তাহলে বোঝা যাচ্ছে মহাসচিব সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোর সচিব হিসাবে কাজ করেন। এছাড়াও তিনি সচিবালয়ের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে, প্রত্যহ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো এবং যে সমস্ত বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, যেমন ইউনেস্কো, ইউনিসেফ, হু, আইএলও, এমন বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলোর মধ্যে তিনি সমন্বয় সাধন করে থাকেন এবং কোন জায়গাতে কোন অধিবেশন হবে তার একটা আলোচনা সূচি তিনি প্রস্তুত করে থাকেন। তাহলে দেখো মহাসচিবের প্রশাসনিক কাজ কতগুলো রয়েছে। তোমাদের বইয়ে আরো অনেক বেশি দেওয়া আছে, তবে এখানে জাস্ট টু দি পয়েন্টে যেগুলো না করলে নয় সেই পয়েন্টগুলোই ধরে ধরে দেওয়া আছে। 2 নম্বর, মহাসচিবের ক্ষমতা এবং কার্যাবলী। সেটা কি? নিয়োগ সংক্রান্ত কাজ। তাহলে মহাসচিব কাদেরকে নিয়োগ করতে পারে? সচিবালয়ের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে মহাসচিব নিজেই নিয়োগ করেন। দেখতে পাচ্ছ বিষয়গুলো? তাহলে সাধারণ সভা যে সমস্ত নিয়মগুলো প্রণয়ন করে সেই নিয়মগুলোর পরিপ্রেক্ষিতে মহাসচিব এদের নিয়োগ করে থাকেন। তাহলে কর্মচারী যে নিয়োগ করা হবে, মহাসচিব সাধারণ সভার নিয়ম অনুসারে যাদেরকে নিয়োগ করবেন তাদের মধ্যে অবশ্যই দক্ষতা থাকতে হবে, সততা থাকতে হবে এবং নিরপেক্ষতা থাকতে হবে। এই সততা, দক্ষতা, নিরপেক্ষতা এই বিষয়গুলোর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সংগঠনটা রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ, তার যে বিভাগ সচিবালয়, সেখানে মহাসচিব কর্মীদের নিয়োগ করেন এবং তিনি কর্মচারীদের যোগ্যতাগুলো নির্ধারণ করে থাকেন এবং সচিবালয়ের কার পদ কোনটা হবে সেই পদের বিন্যাস করে থাকেন মহাসচিব। দেখতে পাচ্ছ তাহলে মহাসচিবের নিয়োগ সংক্রান্ত কাজগুলো কি কি। 3 পয়েন্টে আছে তথ্য সরবরাহমূলক কাজ। তথ্য সরবরাহ করবে, এক দপ্তরের তথ্য অন্য জায়গাতে পৌঁছাবে এবং অন্য জায়গার তথ্য অন্য একটি দপ্তরে গিয়ে পৌঁছাবে। তাহলে রাষ্ট্রসংঘের কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে অবহিত করা বা জানানো, এটা কিন্তু মহাসচিবের অন্যতম একটি কাজ। সম্মিলিত জাতিপুঞ্জ কি কি কাজ করছে বা কি কি কাজ করছে না সেই সমস্ত বিষয়ে দেশবাসীকে জানান মহাসচিব। রাষ্ট্রসংঘের যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তার বার্ষিক রিপোর্ট তৈরি করেন এবং সেই রিপোর্টটা তৈরি করে সাধারণ সবার কাছে পেশ করে দেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা, যুদ্ধ, মানবিক সংকট চলছে সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যগুলোকে নিরাপত্তা পরিষদের কাছে পাঠিয়ে দেয়। তাহলে দেখো মহাসচিব বিভিন্ন দপ্তরের তথ্যগুলো গ্রহণ করছে এবং সেই তথ্যগুলো যেখানে যেখানে পাঠানোর দরকার মহাসচিব কিন্তু সেইগুলোকে সেই সমস্ত দপ্তরে পাঠিয়ে দিচ্ছে। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে রয়েছে অর্থনৈতিক কাজ। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থের প্রয়োজন, সেই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা মহাসচিবের একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। তিনি রাষ্ট্রসংঘের বাজেট প্রস্তুত করে থাকেন এবং সেই বাজেটটা সাধারণ সভার অনুমোদনের জন্য তিনি পাঠিয়ে দেন। তাহলে মহাসচিব বাজেট প্রস্তুত করছেন, কিন্তু তার অনুমোদন কে দেবে? অনুমোদন দেবে সাধারণ সভা। দেখো আমাদের ভারতবর্ষে যে বাজেট অধিবেশন হয়, আর্থিক বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশন কিন্তু রাষ্ট্রপতির মধ্য দিয়ে অর্থমন্ত্রী পেশ করেন, কিন্তু তার আগে সেটাকে লোকসভাতে অনুমোদন করতে হয়। এক্ষেত্রেও কিন্তু একই বিষয়, মহাসচিব বাজেট প্রস্তুত করছেন, সেই বাজেটটা যখন পেশ করবেন তার আগে সাধারণ সভার কাছে অনুমোদন নিতে হয়। রাষ্ট্রসংঘের তহবিলের রক্ষক হিসাবে তিনি কাজ করেন এবং
বিভিন্ন দেশ যে চাঁদা দেয় সম্মিলিত জাতিপুঞ্জ পরিচালনা করার জন্য, সেই চাঁদার বিষয়টা মহাসচিব অবশ্যই লক্ষ্য নজরে রাখেন। মানে কোন দেশ বা কোন রাষ্ট্র চাঁদা দিচ্ছে না, বা কোন রাষ্ট্রের চাঁদা এখনো বাকি আছে, বা কোন রাষ্ট্র কত পরিমাণে চাঁদা দিচ্ছে, সেই বিষয়টা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে মহাসচিব নিরীক্ষণ করে থাকেন। এটা মহাসচিবের একটা গুরুত্বপূর্ণ কাজ, মানে অর্থনৈতিক কাজ। 5 নম্বর কাজটি কিন্তু মহাসচিবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সনদের 99 নম্বর আর্টিকেলে মহাসচিবকে ব্যাপক রাজনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি আন্তর্জাতিক যে শান্তি নিরাপত্তা যদি বিঘ্নিত হয় দেখেছেন, তাহলে সেই বিষয়গুলো নিরাপত্তা পরিষদের কাছে পাঠিয়ে দেন, বা বিষয়গুলো নিরাপত্তা পরিষদের নজরে আনতে পারেন। এবং বিভিন্ন দেশের মধ্যে যদি বিরোধ দেখা দেয়, তাহলে সেই বিরোধের মিডিয়েটর হিসাবে, মধ্যম মানুষ হিসাবে তিনি কাজ করে থাকেন। দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, সেই দ্বন্দ্বের মিডিয়েটর হিসাবে, মধ্যস্থতাকারী হিসাবে তিনি কাজ করে থাকবেন। এটা মহাসচিবের গুরুত্বপূর্ণ একটা কাজ। এই জন্য তাকে বলা হচ্ছে পর্দার অন্তরালের কূটনীতি। এইভাবে তিনি বিশ্বের বড় বড় যুদ্ধকে এড়াতে সক্ষম হয়েছেন বা সাহায্য করে থাকেন। এটা মহাসচিবের গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ? রাজনৈতিক কাজ, যেটা সনদের 99 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে। 6 নম্বর কাজ, শান্তি বাহিনী সংক্রান্ত কাজ। বিশ্বের 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যে যদি বিরোধ, দ্বন্দ্ব, হিংসা, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়, তখন নিরাপত্তা পরিষদ সেই বিষয়টিকে মহাসচিবের নজরে আনেন। মহাসচিব কি করবেন? তখন নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে ওই সমস্ত অঞ্চলে শান্তি বাহিনী প্রেরণ করবেন। তাহলে মহাসচিব শান্তি বাহিনী প্রেরণের কাজটি করে থাকেন। মানে কোন অঞ্চলে সৈন্য পাঠাতে হবে, সেই বিষয়টা মহাসচিব দেখে থাকেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব তো আর কোনো সৈন্য নেই। তাহলে কি করবেন? তখন মহাসচিব বিভিন্ন রাষ্ট্র থেকে সৈন্য সংগ্রহ করবেন। বিভিন্ন রাষ্ট্র থেকে, যে সমস্ত রাষ্ট্রগুলো সৈন্যের দিক থেকে খুবই শক্তিশালী, সেই সমস্ত রাষ্ট্র থেকে সৈন্য সংগ্রহ করবেন। এবং সেই সৈন্যকে সংগ্রহ করার পরে বিবাদমান যে রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রে তিনি প্রেরণ করে দেবেন। দেখো, এখানে আর একটা বিষয়, শুধু সৈন্য পাঠিয়ে দিলে কিন্তু হয় না। সেই সৈন্যকে পরিচালনা করার জন্য কমান্ডারের প্রয়োজন। সেই কমান্ডার নির্ধারণ করে দেন কে? মহাসচিব। এটা কিন্তু মহাসচিবের গুরুত্বপূর্ণ কাজ। এবং শান্তিরক্ষা মিশনের বাজেট এবং সেই শান্তিরক্ষা মিশন তৈরি করতে গেলে যে সমস্ত রসদের প্রয়োজন, যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন, সেনাবাহিনীর কাছে অস্ত্রের প্রয়োজন, সেই বিষয়গুলো সরবরাহ করে থাকে কে? মহাসচিব। মানে বিষয়গুলো দেখাশোনা করে থাকেন, তিনি নিজে হাতে সরবরাহ করেন না, এই বিষয়গুলো দেখাশোনা করে থাকেন। ঠিক আছে, এরপরে 7 নম্বরে আছে মহাসচিবের গুরুত্বপূর্ণ আরেকটি কাজ, রাষ্ট্রসংঘের মুখপাত্র হিসাবে কাজ। মহাসচিব হলেন বিশ্বের প্রধান কূটনৈতিক। তিনি সমগ্র বিশ্বের মুখপাত্র হিসাবে কাজ করে থাকেন। যেটা আমরা আলোচনা করলাম, বিশ্বে কোথায় কি হচ্ছে সেই বিষয়টা বিশ্ববাসীকে জানানোর দায়িত্ব মহাসচিবের। সেই জন্য মহাসচিবকে মুখপাত্র বলা হচ্ছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিভিন্ন সম্মেলনগুলো হচ্ছে, সেই সম্মেলনগুলোর তিনি প্রতিনিধিত্ব করে থাকেন। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদির মতো যে ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলোর ক্ষেত্রে তিনি জনমত তৈরি করেন। এবং বিভিন্ন দেশের যে রাষ্ট্রনেতাগণ রয়েছেন, তাদের সঙ্গে নিয়মিত তিনি যোগাযোগ করে থাকেন। তাহলে দেখো, বিশ্বের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী মহাসচিব, তার কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে গেলেও এই মহাসচিবের কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো পর্যন্ত সংগঠিত হয়নি। এরপরে যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা একটু আমরা চোখ বুলিয়ে নিই। দেখো, এখানে লিস্ট একটা তৈরি করে দেওয়া আছে। আজ পর্যন্ত 9 জন মহাসচিব নির্বাচিত হয়েছেন সচিবালয়ে। প্রথমে কি আছেন? ট্রিগভিলি, তারপরে ড্যাগ হ্যামারশিল্ড, উথান্ড, ওয়াল্টার হেইম, কুয়েরাল, বুত্রাস ঘালি, কফি আনান, বান কি মুন এবং অ্যান্টনিও গুতারেস। তাহলে অ্যান্টনিও গুতারেস একবারে এখনো পর্যন্ত তিনি বর্তমানে মহাসচিব হিসাবে রয়েছেন। এবং তাদের কার্যকাল দেওয়া আছে এখানে, একটু লক্ষ্য নজর করবে। এবং কোন কোন মহাসচিব কোন দেশের নাগরিক,
সেই বিষয়টা আমরা একেবারে ডান দিকে দিয়ে রেখেছি। তোমরা একটু লক্ষ্য নজর করবে। এটা পরীক্ষাতে কিন্তু আসে, পরীক্ষাতে পড়ে, সেই জন্যই দেওয়া। এরপরে চলে আসি আমরা মহাসচিবের ভূমিকার মূল্যায়ন, মানে নেক্সট পয়েন্ট। মহাসচিবের পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদটি এতটাই গুরুত্বপূর্ণ যে পদটা সহজ নয়, জটিলতায় ভরা, কাঁটাতে ভরা। তাকে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ সাধন করে চলতে হয়। সেই রাষ্ট্রগুলো কেমন? সেই রাষ্ট্রগুলো কোনোটা উন্নত, কোনোটা অনুন্নত, কোনোটা দারিদ্র দেশ, কোনোটা অশিক্ষিত দেশ। দেখো, একটা মানুষ বিশ্বের বিভিন্ন যে বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যগুলোর মধ্যে তিনি সমন্বয় সাধন করে আসছেন। তাহলে মহাসচিবের কিছু সাফল্যের দিক আছে, কিছু সমালোচনার দিক আছে। আমরা কিছু সফলতা বা গুরুত্বের দিক দেখে নিই। প্রথমে আছে কি? বিশ্বের বিবেক। তাহলে মহাসচিবকে প্রায় বিশ্বের বিবেক বলা হয়। কেন মহাসচিবকে বিশ্বের বিবেক বলা হয়? দেখো, প্রথম যিনি মহাসচিব ছিলেন ট্রিগভিলি, তার কাছ থেকে সেই সময় থেকে আজ পর্যন্ত, মানে বর্তমান সময়কাল পর্যন্ত, বর্তমান সময়ে কে আছেন? অ্যান্টোনিও গুটারেস। তার সময়কাল পর্যন্ত অনেক বড় বড় দেশ মহাসচিবকে চাপের মধ্যে রাখতে চেয়েছেন, কিন্তু মহাসচিব এই সমস্ত চাপ উপেক্ষা করে তিনি বিশ্ব শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরে ২ নম্বরে আছে শান্তি রক্ষা। যুদ্ধ বিধ্বস্ত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে শান্তি বাহিনী পাঠানো এবং বিবাদমান যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোকে একই টেবিলে আনা এবং সেই একই টেবিলে এনে তাদের মধ্যে আলোচনা করা। সেই আলোচনার বিষয়টা কিন্তু মহাসচিব নিজের ব্যক্তিগত উদ্যোগে করে থাকেন। এটা মহাসচিবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাইছেন। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গম্ভীর বিষয়। এই দিক থেকে মহাসচিবের গুরুত্ব অনেকটাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মহাসচিবের সীমাবদ্ধতা রয়েছে। তোমরা জানো, একটা প্রদীপ যেমন আলো দেয়, তার নিচটা কিন্তু অন্ধকার। সেরকম মহাসচিবের কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথম সীমাবদ্ধতা কি? বড় শক্তির প্রভাব। মহাসচিবকে নিয়োগ করে থাকেন বা মহাসচিব যে নিয়োগ হয়ে থাকেন নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি সদস্য রাষ্ট্রের সুপারিশ ক্রমে। দেখো, সেখানে মহাসচিব যদি ওই ৫টি রাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে থাকেন, তাহলে কি তিনি পরবর্তীকালে আবার মহাসচিব হিসাবে নির্বাচিত হতে পারবেন? পারবেন না। সেই জন্য তার একটা প্রাণে ভয় থাকে। তিনি চাইবেন যে পরে আবার তিনি মহাসচিব হিসাবে নির্বাচিত হন, কিন্তু তিনি যদি নিরাপত্তা পরিষদের কথা অবাধ্য হয়ে চলেন, তাহলে কিন্তু পরবর্তীকালে তিনি আর মহাসচিব হিসাবে নির্বাচিত হতে পারবেন না। সেই জন্য তিনি বড় শক্তির প্রভাবে কাজ করে থাকেন। পরে রয়েছেন কার্যকারী ক্ষমতার অভাব। নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, সম্মিলিত জাতিপুঞ্জ, এইসব বিষয়গুলো যখন আমরা আলোচনা করি, তখন একটা বিষয় বলেছিলাম, মানে সব বিষয় আলোচনার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। একই রকম বিষয়, মহাসচিবেরও কিন্তু কোনো রকম নিজস্ব সৈন্যবাহিনী নেই। তিনি যখন আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাইবেন, তখন তাকে নিরাপত্তা পরিষদ যদি সহযোগিতা করে, তবেই তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। নিরাপত্তা পরিষদ সুপারিশ করলে তবেই তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৈন্যবাহিনী সংগ্রহ করতে পারবেন। তাহলে দেখো একটা বিষয়, এখানে মহাসচিব শুধুমাত্র একটা কাঠের পুতুল মাত্র। তার নিজস্ব কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই। নিরাপত্তা পরিষদের স্থায়ী যে ৫টি সদস্য রাষ্ট্র রয়েছেন, তাদের ইচ্ছা অনুযায়ী মহাসচিবকে চলতে হয়। এটা মহাসচিবের সমালোচনা। এরপরে রয়েছে মহাসচিবের উপসংহার। তাহলে মহাসচিবের পদটা কিন্তু অত্যন্ত সংবেদনশীল। তিনি একধারে যেমন বড় শক্তিগুলোর মতামত নিয়ে চলেন, তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করে চলেন, তেমনি বিশ্বে যে দরিদ্র দেশগুলো রয়েছে, বিশ্বে যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে, তাদের মতো হয়েও কাজ করতে হয়। তাহলে দেখো, এখানে মহাসচিব যিনি হবেন, তার ব্যক্তিত্ব, তার নিরপেক্ষতা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ মহাসচিব হিসাবে কাজ করার জন্য। তাহলে আমরা মহাসচিব বিষয়ে আলোচনা করলাম। বিষয়টা দেখবে, পড়বে। এরপরে তোমাদের জন্য একটা বিষয় এখানে টুকে দেওয়া আছে, বিষয়টা তোমরা দেখবে, পড়বে। এখানে প্রতিটা মহাসচিবের নাম দেওয়া আছে, তাদের কার্যকাল দেওয়া আছে এবং তারা কোন রাষ্ট্রের মানুষ সেটাও দেওয়া আছে, এবং ওই মহাসচিব তার কার্যকালে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন এবং সেই মহাসচিব কিসের জন্য বিখ্যাত, কোন কোন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছিলেন, কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন,
সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, একসঙ্গে টুকে দেওয়া আছে, বিষয়টা একটা ছোট্ট জায়গাতে একত্রিত করে দেওয়া আছে, বিষয়টা তোমরা একটু ভালো করে দেখে নেবে। পরীক্ষাতে পড়ে, সেই জন্যই দেওয়া, তোমরা যাতে ভালো করে পরীক্ষাতে সফল হও, ভালো নাম্বার পাও, সেই জন্যই চেষ্টা, অন্য কিছু না। এরপরে আমরা চলে আসি সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ, তার সাফল্যের কিছু দিক এবং তার ব্যর্থতার কিছু দিক, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এতদিন আমরা সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এইবারে আমরা সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্যের দিক এবং তার ব্যর্থতা কোন কোন দিকে আছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় 8 দশক কেটে গেছে বিশ্ব রাজনীতিতে। সেই বিশ্ব রাজনীতিতে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু আজকে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি সম্মিলিত জাতিপুঞ্জের ইতিহাস আলোচনা করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সম্মিলিত জাতিপুঞ্জের অনেক ভালো ভালো কাজ রয়েছে, ভালো সফলতার দিক রয়েছে, আবার কিছু দিক রয়েছে যেটা সম্পূর্ণ অন্ধকারের দিক, মানে ব্যর্থতার দিক রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা ছোট ছোট করে পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথমে কি আছে, সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য। তাহলে রাষ্ট্রসংঘের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়নি, বা সম্মিলিত জাতিপুঞ্জ তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হতে দেয়নি। এটা সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ একটা সফলতার দিক। প্রথম যে সফলতার দিক আমরা আলোচনা করব, সেটা কি, উপনিবেশিকতাবাদের নিরসন ও স্বাধীনতা। যখন রাষ্ট্রসংঘ তৈরি হয়, সেই রাষ্ট্রসংঘ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ওছি পরিষদ তৈরি হয়েছিল। ওছি পরিষদ সম্পর্কে আমরা আলোচনা করেছি, যে সমস্ত দরিদ্র দেশ, অশিক্ষিত দেশ, তাদেরকে স্বাধীনতার মানে বোঝানোর জন্য ওছি পরিষদ গঠন করা হয়েছিল। তাহলে সেই ওছি পরিষদের মধ্য দিয়ে অনেক দেশকে স্বাধীনতা প্রদান করা হয়েছে, এবং যে সমস্ত দেশগুলো ঔপনিবেশিকতার আন্ডারে ছিল, সেই সমস্ত দেশগুলোকেও স্বাধীনতা দিয়েছে কে, সম্মিলিত জাতিপুঞ্জ। সেই সমস্ত দেশগুলো কোথায় কোথায় আছে, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে। পরে দুয়ের দাগে মানবাধিকার প্রতিষ্ঠা, 1948 সালের 10ই ডিসেম্বর মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করার মাধ্যমে সম্মিলিত জাতিপুঞ্জ মানুষের যে মৌলিক অধিকার বিষয়টি রয়েছে, সেই বিষয়টি বিশ্বব্যাপী প্রচার কার্য চালায়। মানে মানুষের অধিকার রয়েছে, সেই অধিকার যাতে মানুষ পায়, সেই জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ সভার মধ্য দিয়ে 1948 সালের 10ই ডিসেম্বর এই বিষয়টিকে নিয়ে আলোচনা করে, এবং প্রতিটি রাষ্ট্র যাতে মানুষদের মৌলিক অধিকার প্রদান করে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো সফলতার দিক। 3 নম্বর, শান্তিরক্ষা মিশন প্রেরণ। তাহলে কঙ্গো, সাইপ্রাস, নামিবিয়া, কম্বোডিয়া, এই সমস্ত দেশগুলোতে সম্মিলিত জাতিপুঞ্জ শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছে, এবং শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। দেখো, এখানে একটা বিষয় লিখে রেখেছি, ব্লু হেলমেটস। এটা কিন্তু মনে রাখবে, রাষ্ট্রসংঘ যে সমস্ত শান্তি বাহিনী প্রেরণ করে তাদেরকে বলা হয় ব্লু হেলমেটস, মানে তাদের মাথাতে ব্লু হেলমেট থাকবে। এর মানে আমরা বুঝতে পারবো এরাই শান্তিরক্ষা বাহিনী। 4, স্বাস্থ্য ও মহামারী নিয়ন্ত্রণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, এই সংস্থাটার মধ্য দিয়ে গুটি বসন্ত নির্মূল করা হয়, এবং পোলিও, HIV, এই সমস্ত যে রোগগুলো আছে, সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা চালায় সম্মিলিত জাতিপুঞ্জ। যেই প্রচেষ্টার মধ্য দিয়ে আজ সম্মিলিত জাতিপুঞ্জ অনেকটাই সফলতা অর্জন করেছে। গুটি বসন্ত, সেটাকে সারা বিশ্ব থেকে নির্মূল করা হয়েছে, এবং আজকের দিনে যে HIV বা এইডস বিষয়টা এসেছে আমাদের সামনে, সেটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে সম্মিলিত জাতিপুঞ্জ। 5 নম্বরে, পরিবেশ জলবায়ু। প্যারিস চুক্তি সম্মেলন বা প্যারিস চুক্তি, প্যারিস চুক্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিবেশের দূষণ হচ্ছে, সেই পরিবেশ দূষণ রোধ করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। টেকসই উন্নয়ন মানে কি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সম্পদ ব্যবহার করতে পারে, সেই জন্য বর্তমানে যারা সম্পদ ব্যবহার করছে, তারা এমন ভাবে সম্পদটাকে ব্যবহার করবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম
সেই সম্পদের ব্যবহার করতে পারে। মানে ছোট্ট একটি উদাহরণ, ভূগর্ভস্থ পানীয় জল বর্তমান প্রজন্ম আমরা যদি নষ্ট করি, তাহলে এই ভূগর্ভস্থ জলের স্বাদ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর পাবে না। তাহলে আমাদেরকে এমনভাবে ভূগর্ভস্থ জলকে ব্যবহার করতে হবে যাতে সেটা ভবিষ্যৎ প্রজন্ম কিছুটা পরিমাণে তার স্বাদ পায়। এইটা টেকসই উন্নয়ন। সেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সম্মিলিত জাতিপুঞ্জ, এবং তার সঙ্গে কি প্যারিস জলবায়ু চুক্তি করেছে সম্মিলিত জাতিপুঞ্জ, যার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে জলবায়ুটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে। পরে 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে, মানবাধিকার সহায়তা, ইউনিসেফ, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব পরের দিন। এর সঙ্গে আছে ইউএনএইচসিআর, এর মাধ্যমে কোটি কোটি যে শরণার্থী রয়েছে এবং ছোট ছোট শিশুদের চিকিৎসা এবং খাদ্যের ব্যবস্থা করেছে এই ধরনের সংস্থাগুলো। এই সংস্থাগুলো সম্মিলিত জাতিপুঞ্জের আন্ডারে যে বিভাগটি রয়েছে আর্থসামাজিক পরিষদ, সেই আর্থসামাজিক পরিষদের বিশেষজ্ঞ সংস্থা। এরা বিভিন্ন রকম কাজ করে থাকে। দেশে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, সেই যুদ্ধ শুরু হয়ে গেলে ওই দেশের নাগরিকরা অন্য দেশে পালিয়ে যায়। সেই সমস্ত দেশে তারা শরণার্থী হিসাবে থাকে। সেই শরণার্থীদের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? ইউনিসেফ এবং ইউএনএইচসিআর। এই বিষয় দুটো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ মানবিক সহায়তার জন্যও কাজ করে থাকে। এরপরে আমরা চলে আসি সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতা। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যেমন সাফল্যের দিক রয়েছে, তেমন কিছু কিছু বিষয় রয়েছে যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্রসংঘ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। মানে সম্মিলিত জাতিপুঞ্জের সীমাবদ্ধতার দিক ফুটিয়ে তুলেছে। সেই দিকগুলো কি কি? প্রথম যে ব্যর্থতা বা সীমাবদ্ধতা সম্মিলিত জাতিপুঞ্জের কি? ভেটো ক্ষমতার অপব্যবহার। নিরাপত্তা পরিষদের যে স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রগুলো কি কি? আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন। এই 5টি সদস্য রাষ্ট্র যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি ভেটো প্রদান করে দেয়, তাহলে সেই সিদ্ধান্তটা আর গ্রহণ করা হয় না। মানে সেটা সম্পূর্ণভাবেই বাতিল হয়ে যায়। তাহলে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ যদি কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছে, সেখানে যদি ভেটো প্রয়োগ হয়ে যায়, তাহলে সেখানে কি আর সেই আলোচনাটা হবে? হবে না। তাহলে এটা কিন্তু একটা সম্মিলিত জাতিপুঞ্জের গুরুত্বপূর্ণ ব্যর্থতার দিক। 2 রয়েছে ফিলিস্তিনি ও কাশ্মীরি সংকট। কয়েক দশক পার হয়ে যাওয়ার পরেও ফিলিস্তিন এবং কাশ্মীরের যে সংকট রয়েছে বা সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান করে উঠতে পারেনি সম্মিলিত জাতিপুঞ্জ। তোমরা জানবে কাশ্মীর কোথায় রয়েছে। কাশ্মীর আমাদের ভারতবর্ষের ভূস্বর্গ, তার সমস্যার সমাধান কিন্তু এখন পর্যন্ত হয়নি। 3 গণহত্যা রুখতে ব্যর্থ। 1994 সালে রুয়ান্ডার গণহত্যা এবং 1995 সালে বসনিয়ায় যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা রুখতে বা ঠেকাতে রাষ্ট্রসংঘ কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ যে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছিল, সেই শান্তিরক্ষা বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। শান্তিরক্ষা বাহিনী ব্যর্থ মানে সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতা। 4 সাম্প্রতিক যুদ্ধ সমূহ। 2003 সালে ইরাক যুদ্ধ, সিরিয়ার সংকট, লিবিয়ার গৃহযুদ্ধ। বর্তমানে আমরা দেখছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আবার আমেরিকা, ইরান, ইসরায়েলের যুদ্ধ, গাজার যুদ্ধ। এই সমস্ত যুদ্ধগুলো ঠেকাতে কোনোভাবেই সম্মিলিত জাতিপুঞ্জ সম্ভব হয়নি। এর পিছনে কারণটা কি? সেই সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র, তাদের কারণেই এই যুদ্ধগুলো কোনোভাবেই ঠেকাতে পারছে না সম্মিলিত জাতিপুঞ্জ। কারণ এই যুদ্ধগুলোর পিছনে এই বৃহৎ রাষ্ট্রগুলোর হাত রয়েছে। 5 নম্বর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। রাষ্ট্রসংঘ পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষর করেছে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে। কিন্তু দেখো উত্তর কোরিয়া, সে কি করছে? ঘন ঘন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। সে কিন্তু কোনোভাবেই তার পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করেনি, আর সম্মিলিত জাতিপুঞ্জ তাকে আটকাতেও পারেনি। 6 নম্বর পয়েন্ট রোহিঙ্গা সংকট। মায়ানমারে রোহিঙ্গা আছে, সেই রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন চলছে। আন্তর্জাতিক আদালতে সেই বিষয়ে মামলা চলছে যাতে সসম্মানে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু সেটা কোনোভাবেই সম্মিলিত জাতিপুঞ্জ সফল হতে পারেনি বা নির্দিষ্ট লক্ষ্যে
সমিলি জাতিপুঞ্জ পৌঁছাতে পারেনি। তাহলে আমরা সমিলি জাতিপুঞ্জের ব্যর্থতার দিক আলোচনা করলাম এবং তার সফলতার দিক আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসি সমিলি জাতিপুঞ্জের একটু উপসংহারে। তাহলে রাষ্ট্রসংঘের মূল বা প্রধান ব্যর্থতার কারণ হচ্ছে এটাই যে শক্তিশালী দেশ সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও কে কোনোভাবেই সহযোগিতা করেনি। রাষ্ট্রসংঘের নিজস্ব সেনাবাহিনী নেই, তাই সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের উপর কোনো বিষয় জোর করে চাপিয়ে দিতে পারে না। আবার সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো আর্থিক উৎস নেই, তাকে বিভিন্ন রাষ্ট্রের বার্ষিক চাঁদার উপর নির্ভর করতে হয়। সেই বার্ষিক চাঁদা কোন রাষ্ট্র কখন দেবে তার উপরেই সম্মিলিত জাতিপুঞ্জকে নির্ভর থাকতে হয়। তাহলে এত অনেক বিশাল ব্যর্থতা রয়েছে। তাহলে এই সমস্ত ব্যর্থতা থাকা সত্ত্বেও কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ তার স্বমহিমায় এখনো পর্যন্ত টিকে রয়েছে বা কাজ করে চলছে। যেটা আমরা বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু আর তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হতে দেয়নি। এটা কিন্তু একটা সম্মিলিত জাতিপুঞ্জের ভালো দিক। ঠিক আছে, তাহলে আমরা আজকে সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব সচিবালয় এবং সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ব্যর্থতার দিক নিয়ে আলোচনা করলাম। তোমরা দেখবে, পড়বে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি, তার নোট আমরা শেষ দিনের যে পাঠটি আলোচনা করব সেই পাঠের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেইখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে এবং সেই পিডিএফটি তোমরা জেরক্স করতে পারো বা ফোনে থেকেই পড়তে পারো, পড়বে এবং আলোচনাগুলো দেখবে। তাহলে তোমরা এমসিকিউ অ্যান্সারগুলো সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।